একটা সময় ছিল মনে করে দেখুন তো, যখন একটা চিঠির জন্য আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করতে হতো, সপ্তাহের পর সপ্তাহ। আর আজ জাস্ট একটা ক্লিক আর লাইভ ভিডিও কলে আমরা কথা বলছি পৃথিবীর অন্য প্রান্তে থাকা প্রিয়জনের সাথে। এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এটাই হলো আমাদের আজকে আলোচনার মূল বিষয়। চলুন এই জার্নিটা আরেকটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো, ব্যাপারটা যেন অনেকটা এই রকম। পুরো দেশ জুড়ে একটা অদৃশ্য ডিজিটাল হাইওয়ে তৈরি করা হয়েছে, যা প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা শহরকে একে অপরের সাথে জুড়ে দিয়েছে। এই হাইওয়েটাই হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বা সহজ করে বললে আইসিটি। আর এটাই সেই শক্তি যা চিঠি থেকে লাইভ স্ট্রিমের এই লম্বা পথটাকে সত্যি করে তুলেছে। আচ্ছা, ঠিক যেমন একটা দারুণ দেশ বানাতে গেলে নানা রকম উপকরণ লাগে, তেমনি একটা ডিজিটাল দেশ গড়তেও আইসিটির কিছু মূল উপকরণ বা বিল্ডিং ব্লকস রয়েছে। তো চলুন দেখে নিই সেই ভিত্তিগুলো ঠিক কি কি। খুব সহজ ভাষার বলতে গেলে আইসিটি হলো সেই সব টুলস আর টেকনোলজি, যেমন ধরুন ইন্টারনেট, আমাদের হাতে থাকা মোবাইল ফোন আর বিভিন্ন সফটওয়্যার, যেগুলো আমাদের ডিজিটাল তথ্য মানে ডেটা আদান প্রদান করতে বা জমিয়ে রাখতে সাহায্য করে। এগুলোই হলো আমাদের ডিজিটাল যুগে রান্নার সেই প্রধান উপকরণ। এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, আগেকার মিডিয়া মানে টিভি বা রেডিও ছিল একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। ইনফরমেশন শুধু একদিকে আসতো, আমরা শুধু শুনতাম বা দেখতাম। কিন্তু নতুন মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম একটা টু ওয়ে মানে একটা ইন্টারঅ্যাক্টিভ হাইওয়ে তৈরি করে দিয়েছে। এখানে সবাই আলোচনায় অংশ নিতে পারে, নিজের মতামত দিতে পারে, আর যখন খুশি যা ইচ্ছে তাই দেখতে পারে। ওই যে রান্নার উদাহরণটা দিলাম, সেটাতেই আবার ফিরে আসা যাক। দেখুন, ইনফরমেশন সোসাইটি মানে হলো আমাদের কাছে সব উপকরণ মানে প্রচুর তথ্য আছে। এরপর আসছে নলেজ সোসাইটি। এখানে আমরা একটা রেসিপি মানে আমাদের জ্ঞান ব্যবহার করে সেই তথ্যগুলো দিয়ে মানুষের বিকাশের জন্য দারুণ কিছু তৈরি করছি। আর সবশেষে হলো নেটওয়ার্ক সোসাইটি। এটা হলো সেই ডিজিটাল ডাইনিং টেবিল যেখানে সারা বিশ্বের মানুষ একসাথে বসে সেই বিকাশের সুফলটা ভাগ করে নিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ড্যানিয়েল বেল বা নিকোলাস নিগ্রোপন্টের মতো চিন্তাবিদরা কিন্তু বহু বছর আগেই এই ডিজিটাল পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন। তবে ম্যানুয়েল ক্যাসেলসের নেটওয়ার্ক সোসাইটির ধারণাটা আজকের দিনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন আমাদের ভৌগোলিক দূরত্বের থেকে ডিজিটাল কানেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর আজ তো আমরা ঠিক সেই যুগেই বাস করছি। ভাবতে অবাক লাগে, তাই না, যে এই প্রযুক্তিগুলো সত্যিই আমাদের সমাজকে ঠিক কতটা বদলে দিচ্ছে। চলুন এবার থিওরি থেকে বাস্তবে ফেরা যাক আর দেখা যাক এই ধারণাগুলো আমাদের দেশ ভারতে কিভাবে সত্যি হয়ে উঠেছে। ভারতের কিছু অসাধারণ আইসিটি প্রজেক্টের দিকে এবার নজর দেওয়া যাক। এদেরকে বলা যেতে পারে টিম ডিজিটাল ইন্ডিয়ার স্টার প্লেয়ার। ডিজিটাল ইন্ডিয়া হলো পুরো টিমের গেম প্ল্যান। আধার প্রত্যেক নাগরিককে একটা ইউনিক ডিজিটাল পরিচয় দিয়েছে। ভারতনেট দেশের কোনায় কোনায় হাই স্পিড ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার একটা বিশাল মিশন। আর চৌপাল আমাদের কৃষকদের বাজারের সঠিক দাম আর আবহাওয়ার খবর দিয়ে আরও শক্তিশালী করে তুলছে। আর এই ডিজিটাল বিপ্লব যে শুধু বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হল উত্তর পূর্ব ভারতের জন্য তৈরি হওয়া বিশেষ প্রজেক্টগুলো। কমন সার্ভিস সেন্টার থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সবকিছুরই লক্ষ্য হল উন্নয়নের আলো যেন দেশের প্রত্যেকটা কোণায় পৌঁছায়। আচ্ছা, এই যে এত বড় একটা ডিজিটাল হাইওয়ে তৈরি হলো, সেই হাইওয়েতে চলার জন্য আমাদের প্রধান বাহনটা কি? এক কথায় মোবাইল ফোন। ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি আজ বিশ্বের অন্যতম সেরা, আর এই মোবাইল ফোনই কোটি কোটি ভারতবাসীর জন্য ডিজিটাল দুনিয়ায় ঢোকার প্রধান দরজা হয়ে উঠেছে। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখছেন, 10 বিলিয়নেরও বেশি, জানেন এটা কি? এটা হলো ভারতে প্রতি মাসে ইউপিআইয়ের মাধ্যমে হওয়া লেনদেনের সংখ্যা। ইউপিআইকে বলা যেতে পারে টাকার জন্য একটা ইউনিভার্সাল ট্রান্সলেটর। এটা যে কোনো ব্যাংকের অ্যাপকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাপের সাথে মুহূর্তের মধ্যে কথা বলায়। অসাধারণ একটা ব্যাপার, তাই না? কিন্তু এত সব প্রকল্পের পর একটা প্রশ্ন তো মনে আসেই। ভারতের এই উদ্যোগগুলো কি সত্যিই কোটি কোটি মানুষের জীবনকে আগের থেকে সহজ করতে পেরেছে? অবশ্যই। এই যাত্রা এখনও শেষ হয়নি। ডিজিটাল হাইওয়ে তৈরি হলেও আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে
এখনও বেশ কিছু বাধা রয়েছে। আর সবচেয়ে বড় বাধাটা হলো ডিজিটাল ডিভাইড। এটাকে আমাদের ডিজিটাল হাইওয়ের ওপর একটা ভাঙা সেতু হিসেবে ভাবতে পারেন। এই ভাঙা সেতুর জন্য অনেকেই, বিশেষ করে গ্রামের মানুষ, এই হাইওয়েটা পার হতে পারছেন না। ফলে শিক্ষা, স্বাস্থ্য বা সরকারি পরিষেবার মতো জরুরি সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো একদিকে যেমন ডিজিটাল শিক্ষার অভাব বা পরিকাঠামোর ঘাটতির মতো সমস্যা আছে, তেমনি অন্যদিকে দ্রুত বাড়তে থাকা স্মার্টফোনের ব্যবহার, সস্তা ডেটা প্ল্যান আর সরকারি উদ্যোগের মতো উজ্জ্বল সম্ভাবনাও রয়েছে। এই দুই দিকের টানাপোড়েনের মধ্যেই আমাদের ভবিষ্যতের পথটা খুঁজে বের করতে হবে। আইসিটি ঠিক কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে সেটা মনে রাখার জন্য এই সহজ লাইনটা খুব কাজের। স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য আর শাসন, আইসিটি আনে নতুন প্রশাসন। এই চারটিই কিন্তু যে কোনো দেশের উন্নয়নের মূল স্তম্ভ। তাহলে আসল প্রশ্নটা হলো, ডিজিটাল বিভাজনের এই বাধা, এই ভাঙা সেতুটা আমরা সবাই মিলে পার করব কিভাবে? আমরা আইসিটির ধারণা থেকে শুরু করে ভারতে তার বাস্তবায়ন পর্যন্ত একটা লম্বা পথ পেরিয়ে এসেছি। এবার ভাবার পালা, এই গল্পের পরের অধ্যায়টা কারা লিখবে। নিকোলাস নেগ্রোপন্টের এই কথাটা মনে আছে? অণু থেকে বিটে রূপান্তর অপরিবর্তনীয় এবং অপ্রতিরোধ্য। আমরা এই আলোচনায় ঠিক এটাই দেখলাম। আমরা আইসিটির শক্তিকে বুঝলাম, নতুন ডিজিটাল সমাজকে চিনলাম আর ভারতের ডিজিটাল যাত্রার সাক্ষী হলাম। কিন্তু এই ডিজিটাল গল্পটা এখানেই শেষ নয়। এর পরের অধ্যায়টা লেখা হবে আগামী প্রজন্মের ইঞ্জিনিয়ারদের হাতে। তাদের লেখা কোড শুধু স্ক্রিনের কয়েকটা লাইন হবে না, সেটাই হবে সেই সরঞ্জাম যা ডিজিটাল ডিভাইডের ওই ভাঙা সেতুগুলো মেরামত করবে, আমাদের দেশের কৃষকদের জন্য নতুন টুল তৈরি করবে আর এক সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভারত গড়ে তুলবে। তাই শেষ প্রশ্নটা সবার জন্য রইল, ভারতের পরবর্তী ডিজিটাল বিপ্লবের জন্য নতুন কি তৈরি করা হবে? ভাবার বিষয়।